নমস্কার, দ্য রিডার সাইড পাঠকের চোখে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমরা যে উপন্যাস নিয়ে কথা বলবো সেটা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা তিস্তা যাবেই। আজকে এই উপন্যাস নিয়ে কথা বলবো। তিস্তা যাবেই এই উপন্যাসে যে প্রকাশক এবং উপন্যাসের দাম ইত্যাদি যা কিছু রয়েছে সে সমস্ত কিছুই আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তো সেই নিয়ে আর কথা বলবো না। কিন্তু এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা বলি, তিস্তা যাবেই উপন্যাসে তিস্তা কিন্তু কোনো নদীর নাম না, তিস্তা আমাদের উপন্যাসের নায়িকা। এই তিস্তা আর তিস্তা নদীর মধ্যে একটা সুন্দর মিল রয়েছে এবং খুব সুন্দরভাবে সাইকোলজিক্যাল ওয়েতে সেই মিলটাকে ঔপন্যাসিক আপনাদের সামনে তুলে ধরতে চাইছেন। এবং এইটা তুলে ধরার জন্য আপনাকে এটা পুরোটাই ভিডিওটা শুনতে হবে। একদম শেষে গিয়ে আপনি বুঝতে পারবেন যে তিস্তা কোথায় গিয়ে তিস্তার সঙ্গে মিলে গেছে। ঠিক আছে? তো অনেকেই উপন্যাসটা পড়েছেন বা অনেকে পড়েননি, সবার কাছেই একটাই কথা বলবো, যদি আপনাদের পড়া হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন। এবং আমার যে কটা উপন্যাস আমি পর্যন্ত পড়েছি তার মধ্যে অন্যতম একটা প্রিয় উপন্যাস তিস্তা যাবেই। এখানে এই উপন্যাসে 3টি চরিত্র রয়েছে মূল: তিস্তা, যোগব্রত এবং পরাগ। সম্পর্কের ত্রিকোণ প্রেম কিভাবে এখানে সংঘটিত হচ্ছে এবং কোথায় গিয়ে তা শেষ হচ্ছে তা অবশ্যই একটা পাঠকের মনে দোলাচলের সৃষ্টি করে। যেমন ধরুন, একেবারে শুরুতেই আমরা দেখতে পাবো যে পরাগ এবং তিস্তা তারা বকখালিতে বেড়াতে যায় এবং সেখানে নিজেদের অনবধানতা বশত তাদের পদস্খলন ঘটে এবং কিছু সময় পরে জানা যায় যে তিস্তা অন্তঃসত্ত্বা। এরপর তিস্তা সিদ্ধান্ত নেয় যে না, যেহেতু এখনো বিয়ে হয়নি, তো সেক্ষেত্রে এই যে আসতে চলেছে তাকে ভূমিষ্ঠ করবে না সে, এবং তা রীতিমতো ভাবে সে গর্ভপাত করার বা অ্যাবর্শন করার সিদ্ধান্ত নেয় এবং পরাগকেও জানায়। পরাগ এই মতামত কোনোভাবেই মেনে নেয়নি, সে কোনোভাবেই চায়নি যে তা হোক। তার কারণ পরাগ একজন শিল্পী, তার শিল্পী মনের লুকিয়ে থাকা সত্তায় সে প্রতিনিয়ত নানা রকমের রঙিন স্বপ্ন বুনে, রঙিন স্বপ্ন দেখে এবং রঙিন স্বপ্ন নিয়েই বাঁচতে চায়। আর সেই রঙিন স্বপ্নে তিস্তা আছে এবং তিস্তার সাথে সাথে পরাগ এবং তিস্তার যে নতুন সমীকরণ থেকে জাত যে সন্তান তাকেও সে দেখে। ফলে কোনোভাবেই সে মানতে চায় না যে তিস্তা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা। এরপরে হয় গন্ডগোলের সূত্রপাত। তিস্তা তার সিদ্ধান্তে অনড়, কোনোভাবেই এই সিদ্ধান্ত থেকে সে নড়তে চায় না। একদিন না জানিয়ে যথারীতি গর্ভপাত করিয়ে দেয়। সম্পর্কের টানাপোড়েন এখান থেকেই শুরু। এখান থেকেই সম্পর্ক অভিমুখ বাঁক নিতে শুরু করেছে অন্য খাতে। সেদিন পরাগ ফেরার সময় রীতিমতো মদ্যপ অবস্থায় ট্রেনে ওঠে। ট্রেনে করে ফেরার সময় তার সঙ্গে পরিচয় হয় এক শিশুর, স্পেশাল চাইল্ড, যাকে আমরা বলে থাকি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যার সঙ্গে পরাগের পরিচয় হয়। পরাগ তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে এবং তার বাড়িতে পৌঁছে যায়। তার বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে পরিচয় হয় এবং তার প্রয়োজনে যা যা লাগতে পারে সমস্ত কিছু দেওয়ার একটা স্বীকার সে মনে মনে করে। এদিকে তিস্তা আর পরাগের যে সম্পর্ক, সেই সম্পর্কে ভাটা পড়তে থাকে। জোয়ারের জল ফুরিয়ে গেছে আগেই, প্রেম নদীতে এখন ভাটা। তিস্তা আর পরাগের অভিমুখ উল্টো হয়ে যায়, পরস্পরের থেকে দূরে সরতে থাকে। কিন্তু কোথাও গিয়ে একটা সম্পর্ক আছে, সম্পর্ক থেকে একটা যোগাযোগ হয়, কিন্তু সেই যোগাযোগের গভীরতা ক্রমশ কমতে থাকে। ঠিক এমন সময় আমরা দেখতে পাই উপন্যাসে হাজির হয় যোগব্রত। যোগব্রত তিস্তার বাবার একসময়ের ছাত্র, এখন বিদেশে থাকে এবং রীতিমতো প্রতিষ্ঠিত। যোগব্রত
বিদেশে থাকাকালীন মার্থা বলে একজনকে বিয়ে করে এবং যোগব্রত কোনোভাবেই মার্থাকে বিয়ে করতে চায়নি। মার্থাই জোর করে তাকে বিয়ে করার জন্য। অথচ বিয়ের পরে দেখা যায় মার্থা রীতিমতো মদ্যপ অবস্থায় বাড়িতে থাকে। খাওয়া দাওয়া শোয়া সমস্ত কিছুই রীতিমতো নেশার ঘোরে করে, আর যেটা কখনোই যোগব্রত মেনে নিতে পারেনি। ফলে তাদের সম্পর্কের ইতি সেখানেই এবং যোগব্রত তারপরে ফিরে আসে দেশে। দেশে আসার পর তার সঙ্গে পরিচয় হয় তিস্তার। সেই ছোটবেলার তিস্তা এখন অনেক বড় হয়ে গেছে। এখন মনের অপরিণত গলিগুলি রীতিমতো রাজপথ হয়ে উঠেছে। ফলে যোগব্রত অনায়াসে তার মনের মধ্যে প্রবেশ করা শুরু করে একটু একটু করে। এরপর আমরা দেখতে পাবো যোগব্রত রীতিমতো তিস্তার কাছে নিজের অস্তিত্বকে তুলে ধরার চেষ্টা করছে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে। এদিকে তিস্তা একটু একটু করে ঝুঁকছে যোগব্রতর দিকে, আবার কখনো গিয়ে তিস্তার মধ্যে তৈরি হচ্ছে পরাগকে কেন্দ্র করে একটা প্রেমের টানাপোড়েন। তিস্তা কোন দিকে যাবে? একদিকে পরাগ, একদিকে যোগব্রত। পরাগের দিকে ঝুঁকবে নাকি যোগব্রতের দিকে? অর্থাৎ এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে পারে না। আবার যোগব্রত যখন বুঝতে পারে যে সে তিস্তার কাছাকাছি পৌঁছতে পারছে না, নাকি তিস্তা তাকে তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে একটা বাধা বা প্রাচীরের সৃষ্টি করছে, তখন সে সিদ্ধান্ত নেয় কিছু ক্ষেত্রে একটু ঘুরে দাঁড়ানোর, একটু সরে যাওয়ার। এক্ষেত্রেও তাই ঘটেছে এবং যোগব্রতর যে পৈতৃক সম্পত্তি, সেই সম্পত্তি সে এমন কাউকে তুলে দিতে চাইছে যেখানে কোনো একটা ভালো কাজ হবে, কোনো একটা উপকারী বা পরোপকারী বা একটা স্বেচ্ছাসেবী সংগঠন যারা রীতিমতো মানুষের পাশে থাকবে, মানুষকে ভালোবাসবে, এমন একটা জায়গায় পৌঁছতে চেয়েছে এমন কোনো একটা সংগঠনকে সেই পৈতৃক সম্পত্তি থেকে পাওয়া যে জমি সেটা তুলে দিতে। এবং এরকম আরো একটা জমির সন্ধান অন্যদিকে অন্য পারে করে চলেছে পরাগ। পরাগও চাইছে এমন একটা জমির সন্ধান যে জমিতে দাঁড়িয়ে সে তার মনের কোণে যে অপূর্ণ ইচ্ছাটুকু লুকিয়ে রেখেছে, যে সমস্ত সন্তান পৃথিবীতে আসার ক্ষেত্রে রীতিমতো বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে আসছে বা যারা জন্মানোর সময় থেকে নানা রকমের সমস্যা নিয়ে আসছে, তাদেরকে নিয়ে একটা সেই হোম তৈরি করার স্বপ্ন। আর সেই হোম তৈরি করার স্বপ্ন দেখতে তো বাধা নেই, কিন্তু বাধা অন্য জায়গায়। পরাগের জমি নেই। এমন সময় পরাগকে সেই জমি তুলে দেবে যোগব্রত। কি অদ্ভুত দেখুন, আহ, তিস্তাকে কেন্দ্র করে পরাগ আর তিস্তাকে কেন্দ্র করে যোগব্রত, দুজনের প্রেম বৃত্তের মাঝখানে একটা সংঘর্ষ তৈরি হওয়ার কিন্তু জোগাড়। যে কোনো মুহূর্তে একটা সংঘর্ষ তৈরি হতে পারে, সংঘর্ষ হওয়া স্বাভাবিক, কিন্তু সেই জায়গা অতিক্রম করে তারা পরস্পরের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু এই সংঘর্ষ অতিক্রম করার যে পথ, সেই পথটা তো এত মসৃণ নয়। অনেক বন্ধুর কোন কোন জটিলতা তাদেরকে অতিক্রম করতে হয়েছে, তিস্তা কিভাবে তাদেরকে এগিয়ে নিয়ে গেছে এবং কিভাবে দেখুন, যিনি ঔপন্যাসিক সুকান্ত গঙ্গোপাধ্যায়, তিনি তিস্তার উপন্যাসের নায়িকার নাম রেখেছেন তিস্তা। এবং আমরা জানি তিস্তা রীতিমতো খরস্রোতা একটি নদী এবং এর প্রবাহ রীতিমতো স্বচ্ছ। আমাদের উপন্যাসের নায়িকা তিস্তাও রীতিমতো খরস্রোতা। যে কাজ করার জন্য সে সিদ্ধান্ত নেয়, যে কাজ করবে বলে মনস্থির করে, সেক্ষেত্রে যেমনই প্রতিবন্ধকতা আসুক না কেন, তা অতিক্রম করতে যে কোনো মূল্যে সে প্রস্তুত। যার অন্তর পরিষ্কার, এই পরিশ্রুত পরিষ্কার অন্তরে সে কাকে ঠাঁই দেবে? যোগব্রত নাকি পরাগ? যোগব্রতকে যদি ঠাঁই দিয়ে থাকে, সেক্ষেত্রে পরাগ কি করবে? আর যদি পরাগ ঠাঁই পায় তিস্তার নরম হৃদয়ে, সেক্ষেত্রে যোগব্রত কি আবার যাবে?
এক সম্পর্ক, টানাপোড়েন এবং বিবাহ বহির্ভূত সন্তান। নানা রকম ঘটনা, প্রতিবন্ধকতা এবং নানা রকম উপাদানে একেবারে জমজমাট এই উপন্যাস। আপনারা যারা 'তিস্তা যাবেই' এই উপন্যাস পড়েছেন বা পড়ে ফেলেছেন, তারা অবশ্যই জানাবেন আপনাদের উপন্যাসটি পড়ে কেমন লেগেছে এবং যারা উপন্যাসটি এখনো পড়েননি, তাদেরকে অনুরোধ করব আপনারা অতি দ্রুত উপন্যাস পড়ে ফেলুন। আর নতুন কোনো যদি আপনারা কোনো উপন্যাস পড়ে থাকেন, সেটাও আমাকে কমেন্ট বক্সে সাজেস্ট করবেন। আমি চেষ্টা করব যদি আমার পড়া হয়ে থাকে তার উপরেও রিভিউ করার। ওকে? ভালো থাকবেন।